আচ্ছা, অপ্রকাশিত পুরনো প্রেম ফিরে এসে আবার নিজের জায়গা স্বমহিমায় দখল করতে পারে বলে আপনি কি সত্যিই মনে করেন? আপনি যদি সেটাই মনে করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে আপনার দেখা হোক। তারপর না হয় যা হবে দেখা যাবে। চলুন, তার আগে গল্পটা শোনা যাক। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ রাতের গল্পে আপনারা শুনবেন লেখিকা অপর্ণা সাধুকার কলমে একটি গল্প, নীরবে ভালোবাসি। দাঁড়ান, গল্প শুরুর আগে একটু দেখে নিন তো আপনারা কারা কারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। যদি না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্পগুলি শুনে আপনজনদের মধ্যে শেয়ার করে দিন। এটুকু আবদার তো আপনাদের কাছে করতেই পারি, তাই না? তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, নীরবে ভালোবাসি। মামাম, দাঁড়া, পড়ে যাবি, গাড়ি আসছে সোনা, দাঁড়া। কথাটা বলতে বলতে এক বাচ্চা মেয়ের পিছনে ছুটে যাচ্ছে অনিকেত সেনগুপ্ত, এসএনজি ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণধার। টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ি কোটি কোটি টাকা সম্পত্তি সবই আছে তার। এই 30 বছরের জীবনে ওর একমাত্র বেঁচে থাকার রসদ ওর ছোট্ট পরী ঋষিতা। বছর চারেকের ছোট্ট মেয়ে ঋষিতা বাবার সাথে বাড়ি ফিরছিল। রাস্তায় এক বেলুনওয়ালাকে দেখতে পেয়ে বাবাকে গাড়ি থামাতে বলে। বাবার কথা না শুনেই গাড়ি থেকে নেমে সেই দিকে ছুটে গেছে ঋষিতা। আর ঠিক তখনই তার দিকেই তীব্র গতিতে এগিয়ে আসছিল একটা নীল মারুতি। অনিকেত দূর থেকেই দেখতে পেয়েছে গাড়িটাকে। অনিকেত চিৎকার করে ওঠে, মামাম! বাচ্চা মেয়েটিও হয়তো বাবার আর্তনাদ বুঝতে পেরেছিল, তাই তো রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়েছিল। গাড়ির ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট বাচ্চা মেয়েটা গাড়ির সামনে এসে পড়ে। ঠিক তখনই বাচ্চা মেয়েটাকে ছোঁ মেরে সামনে থেকে সরিয়ে নেয় একজন। গাড়িটা সঙ্গে সঙ্গে পাশ দিয়ে বেরিয়ে যায়। অনিকেত দূর থেকে দেখে একজন মেয়ে ঋষিতাকে গাড়ির সামনে থেকে সরিয়ে নিল। দেবদত্তার পাশ দিয়ে ছোট ঋষিতা ছুটে গিয়েছিল। দেবদত্তা মুচকি হেসে সামনের দিকে তাকাতেই দেখল একটা গাড়ি ঋষিতার দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে, আর পিছন দিয়ে একটা আর্তনাদ ভেসে এলো। হাতে ধরে থাকা ট্রলিটা ফেলে দিয়ে ছুটে গেছিল সেই দিকে। এক টানে টেনে নিয়েছিল ঋষিতাকে নিজের বুকের কাছে। অনিকেত এই ঘটনাটা চোখের সামনে দেখার পর স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ওর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এই ছোট্ট মেয়েটার কিছু হয়ে গেলে ও আর বাঁচবে না। মোহনা ওকে ছেড়ে চলে যাওয়ার পর ওই পরীটাকেই তো ও আঁকড়ে ধরে বেঁচে আছে। প্রতিটা মুহূর্ত ও জীবনের সাথে লড়াই করছে ওর মেয়ের জন্য। ওর দিকে গাড়িটা ছুটে আসছিল দেখে অনিকেতের বুকের বাঁদিকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সবকিছু প্রসেস করার পর সে ছুটে যায় তার মেয়ের দিকে। তুমি কিন্তু খুব দুষ্টু, এইভাবে কেউ দৌড়ায়? পড়ে গেলে কি হতো? আমি তো স্ট্রং, পাপা বলে আমি খুব স্ট্রং। এভাবে দৌড়াচ্ছ কেন? ওই বেলুন নেব। ঠিক আছে, আমি তোমাকে বেলুনটা কিনে দেব। তার আগে বলো, তোমার নাম কি? আর তোমার মা বাবা কোথায়? আমার নাম ঋষিতা সেনগুপ্ত। আমার তো মা নেই। পাপা বলে আমার মা ওই আকাশে থাকে তারাদের সঙ্গে। বাচ্চা মেয়েটি আকাশের দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে। দেবদত্তা ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু বলে না। তা তোমার পাপা কোথায়? পাপা তো ওই তো। এতক্ষণে অনিকেত এগিয়ে এসেছে ঋষিতার কাছে। ঋষিতার দিকে মুখ করে বসেছিল দেবদত্তা।
একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনতে পেয়ে উঠে দাঁড়ালো। কণ্ঠস্বর লক্ষ্য করে পিছন ফিরে তাকাতেই দেবদত্তার পুরো পৃথিবী যেন থেমে গেল। অনিকেত তা এখানে? তারপর হঠাৎ করেই কিছু একটা মনে পড়তে দেবদত্তার ঋষিতার দিকে তাকালো। ঋষিতার পাপা মানে ঋষিতা অনিকেত তার মেয়ে? অনিকেত ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে। তারপর ওর সারা গায়ে পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে আদর করে বলে, সোনা মা, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? না বাবা, আমার কিচ্ছু হয়নি। ওই আন্টিটা খুব ভালো, আমাকে বলেছে বেলুন কিনে দেবে। অনিকেতের মাথার ঠিক নেই। সে এবার অধৈর্য হয়ে মেয়েকে ধমকালো। সব সময় তোর খালি এটা চাই ওটা চাই, সব সময় বায়না তোর। বাবার বকুনি শুনে ছোট্ট ঋষিতা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। দেবদত্তা এতক্ষণ পুরো ঘটনাটাই পাশে দাঁড়িয়ে দেখছিল। ঋষিতাকে কাঁদতে দেখে ও এগিয়ে গিয়ে ঋষিতাকে কোলে তুলে নিয়ে ভোলাতে লাগলো। ঋষিতা দেবদত্তার কোলে উঠে গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে কেঁদে চলেছে। অনিকেত এবার উঠে দাঁড়ালো। এইসবের মধ্যে অনিকেত ভুলেই গিয়েছিল দেবদত্তার কথা। সে সামনে তাকাতেই অবাক হয়। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, দেবদত্তা। কেমন আছো অনিকেতদা? ঋষিতাকে কোলে নিয়েই দেবদত্তা এগিয়ে চলল অনিকেতের দিকে। আমি ভালো আছি, তুই কেমন আছিস? কতদিন পর দেখা হলো। আমি ভালো আছি। আসলে অনেক বছর কলকাতায় ছিলাম না তো, তাই দেখা হয়নি। শুনেছিলাম একবার তোদের পুরো ফ্যামিলি ব্যাঙ্গালোরে শিফট করেছে। ঋষিতা এতক্ষণে কান্না থামিয়ে ওদের কথাবার্তায় মন দিয়েছে। ও বুঝতে পেরেছে ওর পাপা এই আন্টিকে চেনে। তো বাড়ির সবাই কেমন আছে অনিকেতদা? আঙ্কেল আন্টি সবাই ভালো আছে তো? ভালো আছে রে। বাহ, তাহলে তো ভালোই। মামাম, চলো বাড়ি যেতে হবে তো, অনেক দেরি হয়ে গেছে সোনা। অনিকেত হাত বাড়িয়ে দেবদত্তার কোল থেকে ঋষিতাকে নিতে চায়। ঋষিতা দেবদত্তার গলা জড়িয়ে বলে, না, তুমি বকবে আমাকে, আমি যাব না। দেবদত্তা বুঝতে পারল ঋষিতা রাগ করেছে ওর বাবার ওপর। ঋষিতা, এমন বলতে নেই শোনা, যাও বাবার কাছে যাও। না, পাপা আমাকে বকবে, আমি যাব না। আচ্ছা, পাপা যদি তোমাকে বকে তাহলে আমি বাবাকে বকে দেব, ঠিক আছে? সত্যি? পাপা আমাকে বকলে তুমি পাপাকে বকে দেবে? হ্যাঁ হ্যাঁ, বকে দেব তো, খুব বকে দেব। অনিকেত হাত বাড়াতেই ঋষিতা অনিকেতের কোলে চলে যায়। ও আন্টি, আমাকে বেলুন কিনে দেবে না? কথাটা বলেই ঋষিতা মুখে হাত চাপা দেয়। এটা দেখে অনিকেত আর দেবদত্তা দুজনেই হেসে ওঠে। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি বেলুন নিয়ে আসছি। ঋষিতাও আনন্দে বলে ওঠে, ইয়ে, কি মজা। দেবদত্তা এগিয়ে গেল ওই বেলুনওয়ালার কাছে। হাতে দুটো বেলুন নিয়ে ফিরে এলো। এই নাও তোমার বেলুন। ঋষিতা বেলুন পেয়ে বেজায় খুশি। অনিকেতদা, আজ তাহলে আসি, অন্যদিন আবার কথা হবে। মামাম, আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ আন্টি। দেবদত্তা ঋষিতার গাল টিপে দেয়। পাক্কা বুড়ি একটা। দেবদত্তা চলে যাচ্ছিল, অনিকেতের ডাক শুনে থমকে দাঁড়িয়ে পড়ে। দেবদত্তা, বলো অনিকেতদা, কিছু বলবে? একদিন বাড়িতে আসিস, মাও খুব খুশি হবে তুই বাড়িতে এলে, আর কাকু কাকিমাকে নিয়ে আসিস। দেবদত্তা মলিন হেসে অনিকেতের কথায় সম্মতি জানিয়ে ওখান থেকে চলে গেল। অনিকেত ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বাড়ির দিকে রওনা দিল।
দেবদত্তা কোনো রকমে নিজের চোখের জলকে আটকে রেখেছিল। ট্যাক্সিতে উঠে বসতে আর চোখের জল ধরে রাখতে পারল না। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। আজ এতগুলো বছর পর এই মানুষটাকে চোখের সামনে দেখল। দেবদত্তা শুনেছিল অনিকেতদা বিয়ে করেছে, সোশ্যাল মিডিয়াতে বিয়ের ফটো দেখেছিল, কিন্তু বিয়েতেও আসেনি। ওই বা কি করে দেখত ভালোবাসার মানুষটাকে অন্য কারুর হতে দেখতে? না, অনিকেত কোনোদিন দেবদত্তাকে ভালোবাসার প্রস্তাব দেয়নি। দেবদত্তাই অনিকেতকে নীরবে ভালোবেসেছে। অনিকেতের একটা বাচ্চা আছে এটা দেবদত্তা জানত না। অনিকেতের মা আর দেবদত্তার মা দুজনেই ছোটবেলার বন্ধু। দুজনেরই ইচ্ছা ছিল ওদের ছেলে মেয়েদের বিয়ে দিতে, কিন্তু সেটা আর হয়নি। কলেজে পড়াকালীন অনিকেত মন দিয়ে বসলো ওর কলেজের জুনিয়র মোহনা মুখার্জিকে। আর দেবদত্তার ছোট্ট থেকে অনিকেতের প্রতি ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে গেল। সে দূর থেকেই নীরবে ভালোবাসলো অনিকেতকে। এই জন্যই বলে, ভালোবাসতে গেলে এক বুক কষ্ট নিয়ে ভালোবাসতে হবে, সেটা দুতরফা হোক বা একতরফা। ঠাম্মি, দাদান, কোথায় তোমরা? আমি এসে গেছি। সোফায় বসে চা খাচ্ছিলেন অজিতেশবাবু। তার ছোট্ট নাতনির ডাক শুনে চায়ের কাপটা সামনে টেবিলে রেখে দরজার দিকে তাকালেন। ঋষিদা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল অজিতেশবাবুর কোলে। নাতনিকে নিজের কোলের কাছে টেনে নিয়ে বললেন, কিরে পাকা বুড়ি, হ্যাঁ কেমন পার্কে ঘোরা হলো? আমাকে সবাই পাকা বুড়ি বলে, আমি কারোর সাথে কথা বলবো না। এই, কে আমার সোনাকে পাকা বুড়ি বলছে? হ্যাঁ, দেখি তো একবার। কথাটা বলতে বলতে অনুরাধা দেবী বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। এই তো ঠাম্মি, দাদান বলে আমাকে, আজকে তো আবার ওই আন্টিটাও বলেছে আমাকে পাকা বুড়ি। আন্টি? কোন আন্টি? হ্যাঁ তো, আমাকে বেলুন কিনে দিল, খুব ভালো আন্টিটা, কিন্তু আমাকে পাকা বুড়ি বলল। ছোট্ট ঋষিতা হাতগুলো বুকের কাছে ভাঁজ করে মুখ ফুলিয়ে শেষের কথাটা বলল। এতক্ষণে অনিকেত এসে দাঁড়িয়েছে ওদের ড্রয়িং রুমে। অনুরাধা দেবী এবার অনিকেতের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার বাবান, সোনামা এসব কি বলছে? আর বলো না। এরপর অনিকেত সব খুলে বলে ঠিক কি কি হয়েছিল। সবটা শোনার পর অজিতেশবাবু এগিয়ে এসে নাতনিকে কোলে তুলে নিলেন। সবটা শুনতে শুনতেই ওনার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাই নাকি? ভাগ্যিস দেবদত্তা ছিল, না হলে কি সর্বনাশটাই হতো আমার। না না, আমার তো ভেবেই হাত পা কাঁপছে। পাশ থেকে অজিতেশবাবু বলে উঠলেন, দেবদত্তার সাথে যখন দেখাই হলো, তুই ওকে বাড়িতে আনতে পারলি না? কতদিন মেয়েটাকে দেখিনি। বলেছি ওকে বাড়িতে আসতে, আর তোমার কাছে তো ফোন নাম্বার আছে, ফোন করে নিও। কথাটা বলতে বলতেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল অনিকেত। আজ বহু বছর পর এই বাড়িতে পা রাখলো দেবদত্তা। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটা জুড়ে, ওর আর অনিকেতের স্মৃতি। বাবা যখন বলল এই বাড়িটা বিক্রি করে দেবে, তখনও আপত্তি করেছিল। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণটা ভিজে গেছে খেয়াল করেনি। এই বাড়ির কেয়ারটেকার মদনের ডাকে দেবদত্তার চমক ভাঙল। দিদিমণি, তোমার ঘর পরিষ্কার করে রেখেছি, তুমি ওপরে যাও, আমি রান্না করে তোমাকে ডাকবো। মদন কাকা, আজ আর রান্না করতে হবে না, শরীরটা ভালো লাগছে না, আমি কিছু খাবো না। কথাটা বলে দেবদত্তা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল।
ঘরে এসে দেবদত্তা ফ্রেশ হয়ে শরীরটা বিছানায় এলিয়ে দিল। ফোনের কর্কশ আওয়াজে চমকে উঠল দেবদত্তা। ফোনের উপর নামটা দেখেই দেবদত্তার মুখে হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে সামনে ধরতেই উপাস থেকে একজন মধ্যবয়স্ক মহিলার মুখ ভেসে ওঠে। কি রে দেবু, পৌঁছে একবারও ফোন করতে নেই? এখানে যে দুটো মানুষ আছে সেটা কি ভুলে গেছিস? মা, আমি সবে ফ্রেশ হয়ে এলাম, ফোন আমি করতাম। আচ্ছা ছাড়ো এসব কথা, কি করছো বলো তো? খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? বাপি যেন ওষুধগুলো ঠিক করে খায়, আমি নেই বলে আবার অনিয়ম করো না যেন। না রে মা, কোনো অনিয়ম করব না। উপাস থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেল দেবদত্তা। বাপি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে তো? হ্যাঁ রে মা, সব খাচ্ছি। তুই কিন্তু সাবধানে থাকবি, আর কিছু দরকার হলে মদনকে বলবি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে রাখি আমি। এই এই আমাকে ফোনটা দাও দেখি। দেবযানী দেবী দীনলাল বাবুর হাত থেকে ফোনটা কেড়ে নেন। ওদের এই কাণ্ড দেখে দেবদত্তার হাসি পায়। বলুন মাতা রানী, কি বলবেন? দেবদত্তা মজা করেই কথাটা বলল মাকে। হ্যাঁ রে, তোর সাথে আজ অনিকেতের দেখা হয়েছিল? তুমি কি করে জানলে? দেবদত্তা একটু অবাক হয়। অনুরাধা ফোন করেছিল, বলছিল যে তুই নাকি অনিকেতের মেয়েকে একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিস। হ্যাঁ, ওই আর কি। ব্যাপার কি বলতো, অনিকেতের কথা শুনে তোর মুখটা ওরকম ছোট হয়ে গেল কেন? না তো, তুমিও না। আচ্ছা শোন, পারলে একবার অনিকেতের বাড়ি থেকে ঘুরে আসিস। অনুরাধা কিন্তু অনেক করে বলল আমাকে। দেবদত্তা মনে মনে ভাবল, আমি ওই মানুষটার মুখোমুখি হতে চাই না। অনেক কষ্ট করে নিজেকে সামলেছি, আর দুর্বল করে দিও না মা। আর মুখে বলল, আচ্ছা দেখবো, সময় হলে যাব। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, তুই রেস্ট নে এবারে। ফোন রেখে দিয়ে চোখ বুঝল দেবদত্তা। শরীরের ক্লান্তি আর মনের ক্লান্তি দুটোতেই বিধ্বস্ত দেবদত্তা। চোখ বুজার সাথে সাথেই ঘুম নেমে এলো। ঘড়ির কাঁটা 12:30 ছুঁই ছুঁই, কিন্তু অনিকেতের চোখে ঘুম নেই। আজ বড্ড অস্থির লাগছে। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট শেষ করছে। একবার ঘরের ভিতর তাকিয়ে দেখলো ঋষিতা ঘুমোচ্ছে। দেবদত্তার ওই চোখটা কেন আমি ভুলতে পারছি না? ওই হাসিটা কেন আমাকে বলছে মেয়েটা ভালো নেই? না না, আমারই মনের ভুল হবে হয়তো, কিন্তু আমার কেন এত অস্থির লাগছে? কেন মনে হচ্ছে দেবদত্তা আমাকে কিছু বলতে চায়? হাতের সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে ঘরের ভেতর ঢুকলো। মেয়ের গায়ের চাদরটা টেনে দিয়ে এসির টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে মেয়ের পাশে আধ শোয়া ভাবে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকালের নরম আলো জানালার পর্দার ফাঁক দিয়ে দেবদত্তার মুখে পড়তেই চোখ কুঁচকে গেল। হাত দিয়ে আড়াল করার চেষ্টা করলো কিছুক্ষণ, তারপর হাত সরাতেই আবার সূর্যের আলো দেবদত্তার মুখে এসে পড়ে। মুখে বিরক্তি নিয়ে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়িতে 7:10 বাজে। বিছানা থেকে নেমে জানালার পর্দাগুলো সরিয়ে দিল। জানালার পাশেই একটা কাঠগোলাপের গাছ আছে, তারই একটা ডালে দুটো শালিক পাখি বসে আছে। নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত তারা। হয়তো ভবিষ্যতের পরিকল্পনা করছে, অথবা একটা বাসা বাঁধার জোগাড় করছে তারা। হয়তো ওদের ভালোবাসা পরিণতি পেয়েছে, তাই হয়তো ভবিষ্যতের পরিকল্পনা করছে। ওদের দেখেই নিজের মনেই হেসে ওঠে দেবদত্তা। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতেই দেবদত্তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আননোন নম্বরে এত সকালে কি ফোন করছে? ফোনটা কেটে যাওয়ার আগে ফোনটা রিসিভ করলো দেবদত্তা। হ্যালো,
কে বলছেন? আমি অনিকেত বলছি। নামটা শোনার সাথে সাথে বুকের হার্টবিটটা বেড়ে গেল বলে মনে হলো। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। দেবদত্তার কোনো সাড়া না পেয়ে অনিকেত আবার বলল, দেবু, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বলো। বিকালে একবার বাড়িতে আসবি, মা ডেকেছে। আমাকে কেন, মানে কি দরকার? ফোনে বলো না। তোর কি বাড়িতে আসতে অসুবিধা আছে? আগেও তো তুই বহুবার আমাদের বাড়িতে এসেছিস, আজ আসতে কি অসুবিধা? দেবদত্তা মনে মনে ভাবে, আগের ব্যাপারটা আলাদা ছিল, তখন অনুভূতি আলাদা ছিল, আর এখনের অনুভূতি তো আলাদা। আর মুখে বলে, না, অসুবিধা কেন হবে? আচ্ছা, আমি যাব। ঠিক আছে, মাকে বলে দিচ্ছি আমি। উপাস থেকে ফোন কেটে যায়। দেবদত্তা তখনও ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেবদত্তা প্রায় 10 মিনিট ধরে অনিকেতের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একবার করে কলিং বেলে হাত দিচ্ছে আর নামিয়ে নিচ্ছে। মনের মধ্যে সাহস এনে বেলটা টিপতে যাবে, এমন সময় ওর ঘাড়ের কাছে যেন কারুর গরম নিঃশ্বাস পড়ল। কেউ এসে ওর পিছনে দাঁড়িয়েছে। দেবদত্তা পিছন ফিরতেই সেই আগন্তুকের সাথে ধাক্কা খায়। দেবদত্তা ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল, ঠিক তার আগেই সেই আগন্তুক দেবদত্তাকে ধরে নেয়। অনিকেত বাড়ির মেন গেট থেকেই দেবদত্তাকে দেখতে পেয়েছিল। ও গাড়ি পার্ক করে দেবদত্তার পিছনে এসে দাঁড়িয়ে দেবদত্তাকে ডাকতে যাবে, এমন সময় দেবদত্তা নিজেই পেছনে ফেরে আর অনিকেতের সাথে ধাক্কা খায়। অনিকেত ধরে নেয় দেবদত্তাকে। অবাক, বিস্ময়, ভয় সমস্ত অনুভূতিকে একত্র করে দেবদত্তা চোখ দুটোকে বড় বড় করে অনিকেতের দিকে তাকিয়ে আছে। অনিকেতও দেবদত্তার চোখের দিকে একভাবে তাকিয়ে আছে। অনিকেতের গরম নিঃশ্বাস দেবদত্তার মুখে পড়ছে। ছাড়ো। ছেড়ে দিলে পড়ে যাবি, আগে সোজা হয়ে দাঁড়া। দেবদত্তা সোজা হয়ে দাঁড়ায়, নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে বলে, সরি। অনিকেত নিজের কোটটা ঠিক করে নিয়ে বলে, দেখে চলবি তো, এক্ষুনি পড়ে যেতিস। চল ভিতরে। অনিকেত কলিং বেল বাজালো। সাথে সাথেই ওই বাড়ির মিনতি দি দরজা খুলে দিল। দেবদত্তা লজ্জায় চোখ তুলে তাকাতেও পারছে না। সে কোনো রকমের সম্মতি জানিয়ে ভেতরে ঢুকলো। ঋষিতা এসে জড়িয়ে ধরল অনিকেতকে। অনিকেত মেয়েকে কোলে তুলে নিল। ঋষিতা কোলে উঠতেই পিছনে দাঁড়িয়ে থাকা দেবদত্তাকে দেখতে পায়। ও বাবা, আমাকে নামাও। অনিকেত মেয়েকে নামিয়ে দিতেই সে ছুটে যায় দেবদত্তার দিকে। আন্টি। দেবদত্তা ঋষিতাকে কোলে নিয়ে এগিয়ে আসে। কাকু কাকিমাকে দেখছি না। অনুরাধা দেবী কলিং বেলের আওয়াজ শুনে মিনতিকে পাঠিয়েছিল দরজা খোলার জন্য। এখন বাইরে কথাবার্তার আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। আঁচলে হাত মুছতে মুছতে বলেন, হ্যাঁ রে মিনু, কে এসেছে? সামনে তাকাতেই দেখে দেবদত্তা ঋষিতাকে কোলে নিয়ে অনিকেতের পাশে দাঁড়িয়ে আছে। অনুরাধা দেবীর তো ইচ্ছে ছিল দেবদত্তাকে অনিকেতের বউ করে বাড়িতে আনার, কিন্তু সেটা তো আর হলো না। দেবু, কেমন আছিস মা? আয় আয় আয়। দেবদত্তা ঋষিতাকে কোল থেকে নামিয়ে এগিয়ে গিয়ে অনুরাধা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। থাক থাক মা, আর প্রণাম করতে হবে না। কাকুকে দেখছি না। ও একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। তুই বস, আজ তোর পছন্দের সব খাবার বানিয়েছি। আয় আয় বস। কি ব্যাপার, বাড়িতে যে নতুন অতিথির গলা পাচ্ছে? পিছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে দেবদত্তা পিছন ফিরে তাকায়। কাকু কেমন আছো?
এতক্ষণ না খুব খারাপ ছিলাম, তোকে দেখে ভালো হয়ে গেলাম। দেবদত্তা অজিতেশ বাবুর দিকে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে। দেবু, আজ কিন্তু তোকে ডিনারটা এখানে করে যেতে হবে। হ্যাঁ, আমি কিন্তু সব তোর জন্যই রান্না করেছি। আজ নয় কাকিমা, অন্যদিন শিওর ডিনার করব। ও আন্টি, আজ থাকো না গো আমাদের বাড়ি, আমি ড্রয়িং করেছি, তোমাকে দেখাবো। দেবদত্তা ঋষিতার সামনে বসে পড়ে। আজ নয় সোনা, অন্যদিন আবার আসবো। হ্যাঁ, তখন দেখবো। কাঁদো কাঁদো গলায় ঋষিতা অনিকেতের কাছে গিয়ে বলল, ও বাবা, আন্টিকে আমাদের বাড়িতে থাকতে বলো না গো। আচ্ছা আচ্ছা, আন্টি থাকবে, আমি বলবো থাকতে, আর কাঁদতে হবে না। সবার জোড়াজুড়িতে দেবদত্তাকে এখানেই থাকতে হলো। দেবদত্তার জন্য অনিকেতের ঘরের পাশের ঘরটাই খুলে দেওয়া হলো। সবাই যে যার ঘরে চলে গেছে। দেবদত্তার ঘরের ব্যালকনি আর অনিকেতের ঘরের ব্যালকনি পুরো পাশাপাশি। দেবদত্তা ব্যালকনির দরজা খুলে বাইরে এলো। বাইরে ঝড় উঠেছে, বৃষ্টি নামতে পারে, আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে যেমন ঝড় উঠেছে, তেমন দেবদত্তার মনেও উথাল পাথাল শুরু হয়েছে। একটু আগে ঋষিতা যেটা বললো সেটা ঠিক না, অনেকে তো আমাকে ভুল বুঝতে পারে। ঝিমঝিম করে বৃষ্টি এসেছে। বৃষ্টির জলের ফোঁটা দেবদত্তার চোখে মুখে এসে লাগছে। সে চোখ দুটো বন্ধ করে হাত দুটো মেলে দিল। বৃষ্টির জল ওকে ভিজিয়ে দিচ্ছে। দেবদত্তা খেয়ালই করল না যে পাশের ব্যালকনিতে একজন মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দেবুর সাথে তো আমার ছোট থেকে আলাপ, তাহলে কাল দেখা হবার পর থেকে আমার এইরকম কেন হচ্ছে? কেন মনে হচ্ছে ওই চোখে জমে রয়েছে অনেক অভিমান, যেটাও কাউকে দেখাতে চায় না। ও তো কলকাতায় একা থাকে, ও যদি আমাদের বাড়িতে থাকে তাহলে শোনা আমার খুব খুশি হবে, কিন্তু ও কেন এখানে থাকবে? সোনা তখন কি বলল? আচ্ছা ঠাম্মি, আন্টি যদি আমার মা হয় তাহলে আন্টি আমাদের সাথে থাকতে পারবে বলো? দেবুর সাথে কি একবার কথা বলবো? না না, নিজের স্বার্থের জন্য ওর জীবনটা নষ্ট করতে পারবো না। ওরও তো কাউকে ভালো লাগতে পারে। অনিকেত নিঃশব্দে ব্যালকনি ত্যাগ করল। দেবদত্তা তখনও নিজেকে বৃষ্টিতে ভেজাতে ব্যস্ত। সকালে সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। অনুরাধা দেবী বলে উঠলেন, দেবু এখনো নামলো না, ব্যাপারখানা কি? অনিকেত কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ পর দেবদত্তাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে অজিতেশ বাবু বলে উঠলেন, কি রে মা, এত সকালে কোথায় যাচ্ছিস? কাকু, আমি বাড়ি ফিরবো। এত সকালে? না না, দুপুরে খাওয়া দাওয়া করে তবে যাস। না গো কাকিমা, ঋষিতা উঠে গেলে আর আমাকে যেতে দেবে না। আচ্ছা, তাহলে ব্রেকফাস্টটা অন্তত করে যা, খালি মুখে যাবি নাকি? সবার জোড়াজুড়িতে ব্রেকফাস্ট করে বেরোতে যাবে এমন সময় অনিকেতের ডাকে দাঁড়িয়ে পড়ে। দাঁড়া দেবু। বলো। আমি ড্রপ করে দিই? তার কোনো দরকার নেই অনিকেতদা, আমি এখান থেকে বাড়ি যাব না। আমার এক বন্ধুর সাথে দেখা করার আছে, ওখানেই যাব। কোথায় যাবি বল, আমি ড্রপ করে দিচ্ছি। আচ্ছা, এত করে বলছো যখন, তাই দাও। তুই দাঁড়া এখানে, আমি গাড়িটা নিয়ে আসছি। অনিকেত চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো অনিকেত। উঠে আয়।
গাড়ির ভেতর থেকে অনিকেত ডাকলো দেবদত্তাকে। দেবদত্তা উঠে বসতেই গাড়ি এগিয়ে চলল গন্তব্যের দিকে। রাতে বৃষ্টির পরেও আকাশের মুখ ভার হয়ে আছে, আবার বৃষ্টি আসতে পারে। দেবদত্তা গাড়ির জানলার উপর দুটো হাত রেখে তার উপর মুখ রেখে একভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। দেবদত্তার খোলা চুল হাওয়ায় উড়ছে। অনিকেত একবার আর চোখে তার দিকে দেখছে আর গাড়ি চালাচ্ছে। কি রে, বললি না তো কোথায় যাবি? শতদ্রুর সাথে দেখা করব কলেজ স্ট্রিটে, আমাকে নামিয়ে দিও। কি শতদ্রু? অনিকেতের এই কথাতে দেবদত্তার চোখ তুলে তাকালো। দেবদত্তার চোখ ছলছল করছে। না মানে কৌতূহল বশত জিজ্ঞাসা করে ফেলেছি, সরি। দেবদত্তা বাইরের দিকে তাকিয়ে উত্তর দিল, শতদ্রু আমার ফিয়ন্সে। কি? অনিকেত চিৎকার করে উঠল। দেবদত্তা চমকে তাকালো অনিকেতের দিকে। কি হলো, এরকম চিৎকার করলে কেন? না মানে সরি। আবার কিছুক্ষণ নীরবতা। একটা একটা কথা জিজ্ঞাসা করব তোকে, যদি কিছু মনে না করিস তো। বলো না। তুই কি এই বিয়েতে রাজি নোস? হঠাৎ এই প্রশ্ন করছো যে? না মানে এমনি জিজ্ঞাসা করলাম, মনে হলো তাই। দেবদত্তার এখন ইচ্ছে করছে চিৎকার করে বলতে, অনিকেতদা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আর কাউকে আমার জীবনে কল্পনা করতেই পারি না। কি বলতো, যখন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে নেয়, তখন আমিই বা কেন নিজের জীবনটা নষ্ট করব বলতো? হ্যাঁ, মানুষটা আমাকে কোনোদিন ভালোবাসেনি, কিন্তু আমি ভালোবেসেছি নীরবে। এই যেটাকে বলে একতরফা ভালোবাসা। জানি না এই মানুষটাকে ভালোবাসতে পারবো কিনা, তাও চেষ্টা তো করতে পারি, তাই না? অনিকেত মন দিয়ে কথাগুলো শুনল। ওর কেন মনে হচ্ছে দেবদত্তা কথাগুলো ওকেই উদ্দেশ্য করে বলছে। তুই যাকে ভালোবাসতিস তাকে কেন বলিসনি যে তুই তাকে ভালোবাসিস? বলার সময় পেলাম কই। কলকাতা ছেড়ে দেবার কয়েক বছর পরেই জানতে পারলাম সে বিয়ে করছে। আর যখন কলকাতায় ছিলাম তখন ভালোবাসা কি বুঝিনি, ভালো লাগতো, এইটুকুই। ভালো লাগতো যখন, তখনই বা বলিসনি কেন? ভালো লাগা আর ভালোবাসার মতো অনেক পার্থক্য আছে। সবাইকে ভালো লাগতে পারে, কিন্তু ভালোবাসাটা একজনের প্রতিই আসে, আর সেটা বুঝতে সময় লাগে। অনিকেত কিচ্ছু বলল না, চুপ করে রইল। ব্যাস অনিকেতদা, এখানেই নামিয়ে দাও। ওই যে শতদ্রু দাঁড়িয়ে আছে। অনিকেত লক্ষ্য করলো ওরই বয়সী হবে ছেলেটা। নেভি ব্লু রঙের শার্ট আর কালো জিন্স পরে আছে ছেলেটা। অনিকেত চোখ দুটো ছোট ছোট করে দূরে দাঁড়িয়ে থাকা শতদ্রুকে দেখছে। অনিকেতদা, চলো তোমার সাথে শতদ্রুর আলাপ করিয়ে দিই। অনিকেত মুখ না ঘুরিয়েই উত্তর দিল, আজ না, অন্যদিন আলাপ করবো। আচ্ছা, আজ আসি তাহলে, পরে আবার দেখা হবে। দেবু, বাড়ি কখন ফিরবি? কেন বলো তো? না, ওই বৃষ্টি আসতে পারে তাই জিজ্ঞাসা করছি। বিকেলের মধ্যে চলে যাব। দেবদত্তা এবার অনিকেতের দিকে চোখ শুরু করে তাকালো। তুমি এত কথা কেন জিজ্ঞাসা করছো বলো তো? না এমনি, সাবধানে বাড়ি ফিরিস। আচ্ছা। দেবদত্তা রাস্তা ক্রস করে এগিয়ে গেল শতদ্রুর দিকে। অনিকেত দূর থেকেই লক্ষ্য করলো দেবদত্তা চাইছে না জড়িয়ে ধরতে, কিন্তু ছেলেটা জোর করেই দেবদত্তাকে জড়িয়ে ধরল।
এটা দেখার সাথে সাথেই অনিকেতের হাত মুঠো শক্ত হয়ে গেল। জিম করা পেশিবহুল হাত দুটো ফুলে উঠল, সেটা জামার ওপর দিয়েই বোঝা যাচ্ছে। গলার পেশি ফুলে উঠেছে, রাগে চোয়াল শক্ত হয়ে উঠেছে। ওরা চলে যেতেই অনিকেত গাড়ি ঘোরালো। গন্তব্য অফিস। অফিসে আজ কোনো কাজেই মন বসছে না। বারবার ওই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে, আর প্রতিবারই রাগ হচ্ছে। কেন হচ্ছে নিজেও জানে না। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। এর মধ্যে অনিকেত 4 বার ফোন করে ফেলেছে দেবদত্তাকে, আর প্রতিবারই একই উত্তর এসেছে। आप जिस नंबर पर अब कल कर रहा है वो नंबर आप स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद कोशिश करें। ফোন সুইচ অফ করে করছেটা কি? একবার বাড়ি যাব। টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে এলো। দ্রুত গাড়ি চালিয়ে দেবদত্তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। দোতলা বাড়িটার পুরোটাই আলো জ্বলছে, খালি একটা ঘর ছাড়া। গাড়ি থেকে নেমে ছোট লোহার গেটটা খুলে ভেতরে ঢুকলো। কলিং বেল বাজানোর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। দেবদত্তা যখন 1.5 বছরের, তখন থেকেই মদন কাজ করছে এই বাড়িতে। সেই সূত্রে ও অনিকেতকেও চেনে। দরজা খুলেই মদন অবাক হয় অনিকেতকে দেখে। অনিতা বাবু, তুমি হঠাৎ এখানে? দিদিমণি তো কিছু বললো না তুমি আসবে বলে। তোমার দিদিমণি জানে না আমি এখানে এসেছি। তোমার দিদিমণি কোথায়? দিদিমণি বলল শরীরটা ভালো না, ঘরেই আছে। তুমি যাও, আমি তোমার জন্য চা করে আনছি। না কাকা, আমি আর চা খাবো না। আমি তোমার দিদিমণির সাথে দেখা করতে এলাম। আচ্ছা, তুমি তাহলে ওপরে যাও। অনিকেত কোনো কথা না বলে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। অনিকেত দেবদত্তার ঘর চেনে, তাই কোনো অসুবিধা হলো না। দরজায় একবার টোকা মারতেই দরজা খুলে গেল। অনিকেত বুঝল দরজা খোলাই ছিল। ঘর পুরো অন্ধকার। খুব সাবধানে ও ঘরে ঢুকলো। এই মেয়েটা কি করে? ঘরটা কিরকম অন্ধকার করে রেখেছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজে ঘরের আলো জ্বালালো। ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকালো অনিকেত। দেবদত্তা ঘুমোচ্ছে। এই সময় দেবু ঘুমোচ্ছে? অনিকেতের কি মনে হতে এগিয়ে গেল বিছানার দিকে। গায়ে চাদর চাপা দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। দেবদত্তার মুখের দিকে তাকাতেই অবাক হয় অনিকেত। মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে লাগছে, গালে জলের দাগ। তাহলে কি মেয়েটা কান্নাকাটি করেছে? কৌতূহলবশত দেবদত্তার গায়ে হাত দিতেই চমকে উঠল অনিকেত। তৎক্ষণাৎ কপালে হাত দিল। এত জ্বর মেয়েটার, এখন কি করব? থার্মোমিটার আনার জন্য অনিকেত উঠতে যাবে, ঠিক তার আগেই অনিকেতের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল দেবদত্তা। এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে অনিকেত হাত ছাড়িয়ে উঠতে পারছে না। দেবু, তোর জ্বর এসেছে। অনিকেতের গলা পেয়ে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল দেবদত্তা। আমাকে ছেড়ে যেও না অনিকেত দা। সবাই আমাকে ছেড়ে চলে যায়। তুমি যেও না। আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে অনিকেত দা। দেবদত্তার এই কথা শুনে ধক করে উঠল অনিকেতের বুক। এবার সে নিজে জড়িয়ে ধরল দেবদত্তাকে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাইনি, এখানেই আছি। দেবদত্তা আরো শক্ত করে জড়িয়ে ধরল অনিকেতকে। অনিকেত যা হোক করে দেবদত্তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে থার্মোমিটার নিয়ে আসে। জ্বর 103।
এই রকম সময় অনিকেত কি করবে ভেবে পায় না। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এই সময় কোনো ডক্টরও আসবে না। দেবদত্তার ঘর থেকে একটা মেডিসিন বক্স খুঁজে পায়। সাময়িক কিছু ওষুধ আছে, কিন্তু দেবদত্তার যেরকম বেহুশ অবস্থা, তাতে ওষুধ খাওয়াবে কি করে? আর খালি পেটে ওষুধ খেলে বিপদ হবে। দুপুরে কিছু খেয়েছে কিনা তাও জানা নেই অনিকেতের। ওকে কিছু একটা খাওয়াতে হবে। নিচে এসে মদনকে ডাকলো অনিকেত। কাকা, একটা সাহায্য করবে? বলো না দাদাবাবু। একটু স্যুপ করে দেবে? তোমার দিদিমণির জ্বর এসেছে, ওষুধ খাওয়াতে হবে, তার আগে কিছু খাওয়াতে হবে। আচ্ছা দাদাবাবু, এক্ষুনি দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মদন স্যুপ নিয়ে এলো। এই নাও দাদাবাবু। রাখো এই টেবিলে। কোনো দরকার লাগলে আমাকে ডেকো দাদাবাবু, আমি নিচেই আছি। দেবদত্তা ততক্ষণে নিজেকে আরো ভালোভাবে চাদরের মধ্যে মুড়িয়ে নিয়েছে। অনিকেতের ডাকে দেবদত্তা অস্ফুট স্বরে বলল, আমাকে ঘুমোতে দাও, ভালো লাগছে না। অনিকেত এবার জোর করে দেবদত্তার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিল। এক হাতে দেবদত্তার মুখটা তুলে ধরল। জ্বর মনে হয় বেড়েছে, গা আগের থেকে গরম হয়েছে। অনিকেত আর সময় নষ্ট করে না, এক হাতে দেবদত্তাকে জড়িয়ে ধরে চামচ দিয়ে স্যুপ খাওয়াতে থাকে। দেবদত্তা খাবে না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। অনিকেত ধমক দিয়ে খাওয়ায়। 2-3 চামচ খাওয়ার পর দেবদত্তা বাচ্চাদের মতো কেঁদে ফেলে। এমনিতেও জ্বরের সময় খাওয়ার রুচি থাকে না, তাই আর জোর করলো না অনিকেত। জ্বরের ওষুধগুলো খাইয়ে আবারও শুইয়ে দিল দেবদত্তাকে। চাদরটা ভালো করে দেবদত্তার গায়ে জড়িয়ে নিচে চলে আসে। কাকা, একটা বাটি করে জল আর একটা পরিষ্কার কাপড় দাও তো। দিচ্ছি দাদাবাবু। মদন রান্নাঘরের দিকে এগিয়ে যায়। অনিকেত পকেট থেকে ফোন বার করে বাড়িতে ফোন করে। হ্যালো মা। কি রে অনি, কোথায় তুই? বাইরে তো বৃষ্টি শুরু হয়েছে, বাড়ি কখন আসবি? মা, আজ রাতে হয়তো আর ফিরতে পারবো না, তুমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। কিছু হয়েছে নাকি রে? তুই তো কোনোদিন বাড়ির বাইরে রাতে থাকিস না, আর তোর গলাটা এমন কেন শোনাচ্ছে বাবা? তারপর অনিকেত সবটা খুলে বলে। শোন না বাবু, কাল সকালে তুই ওকে বাড়িতে নিয়ে আসিস কেমন? এটা ওখানে একা থাকে, কি করে না করে কিছুই তো জানতে পারি না। যতদিন না দেবযানী আর দিনুলালদা কলকাতায় আসছে ততদিন পর্যন্ত দেবু আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা, সাবধানে থাকিস, আর কোনো অসুবিধে হলে ফোন করবি কিন্তু। হ্যাঁ, রাখি এখন। এর মধ্যে মদনও এসে দাঁড়িয়েছে অনিকেতের পিছনে। দাদাবাবু, জল আর এই কাপড়। হ্যাঁ, দাও আমাকে। অনিকেত জল আর কাপড় নিয়ে উপরে এলো। বিছানায় দেবদত্তার মাথার কাছে বসে জলপট্টি দিতে শুরু করলো। জ্বরের জন্য দেবদত্তার ফর্সা মুখ লাল হয়ে গেছে। এইভাবেই ঘন্টা 2 কেটে যায়। এর মধ্যে দেবদত্তার জ্বরটা খানিকটা কমেছে। অনিকেত ঢলতে শুরু করেছে দেবদত্তার মাথার কাছে বসেই। খাটের হেডবোর্ডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। দেবদত্তা অনিকেতের আরো গা ঘেঁষে শুয়ে অনিকেতের কোমর জড়িয়ে ধরল। দেবদত্তার এই স্পর্শে অনিকেত শিহরিত হল। বাধা দিতে গিয়েও দিতে পারল না। একসময় ঘুম নেমে এলো তার 2 চোখে। সকাল হয়েছে অনেকক্ষণ আগেই। রাতে মুষলধারে বৃষ্টি হলেও সকালে আকাশ পুরো পরিষ্কার। জানালা দিয়ে সূর্যের আলো অনেকক্ষণ ধরে দেবদত্তার মুখের উপরে পড়েছে। কোনো রকমে চোখ দুটো জোর করে খোলার চেষ্টা করলো দেবদত্তা। চোখ দুটো জ্বালা করছে।
মুখটাও তেতো হয়ে আছে, সাথে মাথাও ভারী হয়ে আছে। মুখের ওপর কারোর গরম নিঃশ্বাস পড়তেই চোখ তুলে তাকালো দেবদত্তা। সাথে সাথে চমকে উঠল। অনিকেত এখানে, তাও ওর এত কাছে। ও কল্পনাও করেনি। অনিকেত কখন ঘুমের মধ্যে দেবদত্তার পাশে শুয়ে পড়েছে নিজেরও মনে নেই। দেবদত্তা এবার মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে। তখনই মনে পড়ে শতদ্রুর সাথে দেখা করার পর থেকেই ওর শরীরটা খারাপ করে। মাথা যন্ত্রণা করছিল খুব। কোনো রকমে ক্যাব বুক করে বাড়ি ফিরে এসে শুয়ে পড়েছিল সে। বিছানায় উঠে বসে দেখে অনিকেত গভীর ঘুমে আচ্ছন্ন। তারপর বেড সাইড টেবিলে জলের বাটি আর কাপড় দেখে সবটা আস্তে আস্তে মনে পড়ে। দেবদত্তা বিছানা থেকে নেমে দাঁড়াতেই বুঝতে পারে ওর শরীরটা অনেকটা হালকা লাগছে। কোনো রকমে টলতে টলতে নিচে নেমে আসে। কাকা, একটু চা করে দাও না। মদনের কোনো সাড়া না পেয়ে দেবদত্তা বাগানের দিকে যায়। সেখানে মদন গাছের পরিচর্যা করছিল। ও কাকা। আরে দিদিমণি, শরীর কেমন আছে? মাথা খুব ভারী হয়ে আছে, একটু কড়া করে চা করে দেবে? হ্যাঁ দিদিমণি, এক্ষুনি দিচ্ছি। তুমি ঘরে গিয়ে বসো, আমি চা করে নিয়ে যাচ্ছি। কাকা। মদন চলে যাচ্ছিল, দেবদত্তা পিছনে ডাকলো। বলো দিদিমণি। অনিকেতটা কখন এসেছে গো? কাল রাতে দিদিমণি। কখন যে অনিকেত উঠে দেবদত্তার পিছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি। এখানে কি করছিস তুই? অনিকেতের গলা পেয়ে দেবদত্তা চমকে উঠে পিছন ফিরে অনিকেতের দিকে তাকাতেই দেবদত্তার শুকনো ঢোক গিলে নিয়ে বলে, মানে ওই একটু চায়ের কথা বলতে এসেছিলাম। অনিকেতের তীক্ষ্ণ দৃষ্টি দেবদত্তার উপর স্থির। দেবদত্তা মাথা নিচু করেই সেটা বুঝতে পারছে। ব্যাগ গুছিয়ে নে, আমাদের বাড়ি যাবি। কেন? কারণ না হয় পরে বলবো, যা ব্যাগ গুছিয়ে নে। কিন্তু একটা কথা আমি দ্বিতীয়বার বলতে ভালোবাসি না দেবু। অনিকেতের ধমকে দেবদত্তা কেঁপে ওঠে। আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায়। এক মাস হলো দেবদত্তা অনিকেতের বাড়িতেই আছে। অনিকেতের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করেছে দেবদত্তা। ও কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, সব কিছুর খোঁজ নিচ্ছে। অফিসে গেলে সারাদিনে কমপক্ষে 6 থেকে 7 বার ফোন করে। এতবার তোর বাবাও ফোন করে না। আর শতদ্রুর কথা শুনলেই অনিকেত রিয়্যাক্ট করে। কেন যাবে ও শতদ্রুর সঙ্গে দেখা করতে? দেবদত্তা যতবার বলে শতদ্রুর ফিয়ান্সে, ততবারই ও চুপ করে যায়। এর কারণ দেবদত্তা নিজেও জানে না। দেবদত্তা এই বাড়িতে আসার পর থেকেই অনিকেত রাতে দেরি করে বাড়ি ফেরে। অনিকেতের কাছে একটা এক্সট্রা চাবি থাকে, তাই আর বেল না বাজিয়ে নিজে দরজা খুলে ভেতরে আসে আর দেবদত্তাকে ডিনার টেবিলে ঘুমন্ত অবস্থায় পায়। তখনই অনিকেতের ঠোঁটে হাসি খেলে যায়, এটা ভেবে দেবদত্তা না খেয়ে ওর জন্য অপেক্ষা করছে। আজ অনিকেত নিজে দরজা খোলার মতো অবস্থায় নেই। সে বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে। দেবদত্তার ঘুম খুব পাতলা। কলিং বেলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:30 বাজে। মনে মনে ভাবে, এত রাত তো কোনোদিন করে না। দেবদত্তা দরজা খুলে দিতেই অনিকেত ভেতরে ঢুকলো। তুই খেয়ে নে, আমি খেয়ে এসেছি। অনিকেতের কথায় দেবদত্তা অবাক হয়। ও অনুরাধা দেবীর কাছ থেকে শুনেছে অনিকেত কোনোদিন বাইরে ডিনার করে না। তাহলে আজ কি হলো? দেবদত্তা অবাক হয়ে তাকিয়ে আছে অনিকেতের দিকে। অনিকেত গিয়ে সোফায় বসল। দেবদত্তা চলেই যাচ্ছিল, দাঁড়িয়ে যায় অনিকেতের কথায়। দাঁড়া, তুই খাবি না? দেবদত্তার বেশ রাগ হচ্ছিল। আমি খেয়েছি কি খাইনি সেটা তোমাকে ভাবতে হবে না।
মাম্মাম ঘুমোচ্ছে, উপরে যাও ফ্রেশ হয়ে। কথাটা শেষ হবার আগেই দেবদত্তা নিজের হাতে একটা টান অনুভব করল। অনিকেত এক ঝটকায় নিজের বুকের উপরে নিয়ে এসে ফেলল দেবদত্তাকে। দেবদত্তা অবাক চোখে তাকাতেই অনিকেতের শীতল দৃষ্টি ওর মনে শিহরণ জাগাল। কোমরে চাপ অনুভব করল দেবদত্তা। অনিকেত গম্ভীর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, শতদ্রুকে সত্যি তুই ভালোবাসিস? অনিকেত দা, ছাড়ো। আগে আমার প্রশ্নের উত্তর দে। দেবদত্তা এবার অনিকেতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেন এসব কথা জানতে চাইছো? আমি শতদ্রুকে ভালোবাসি কি বাসি না সেটা পুরোপুরি আমার ব্যাপার। কথা বলতে বলতে দেবদত্তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তুমি শতদ্রুকে পছন্দ করো না, সেটা তোমার ফল্ট। তুমিও তো মোহনাদিকে ভালোবেসে বিয়ে করেছিলে। আমি কি জানতে চেয়েছি কেন তুমি বিয়ে করছো? যে মানুষগুলোকে আমি ভালোবেসেছি তারাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার কি মন বলে কিচ্ছু নেই? আমিও মানুষ অনিকেত দা। কষ্ট আমারও হয়েছিল যখন জানতে পেরেছিলাম তুমি বিয়ে করছো। খুব খুব কষ্ট হয়েছিল। নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখতে কতটা কষ্ট হয় সেটা তুমি জানো না। দেবদত্তা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়েছে। অনিকেত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেবদত্তার দিকে। মেয়েটা এত বছর ধরে ওকে নীরবে ভালোবেসেছে, কোনো দিন প্রকাশ করেনি। সেদিন জ্বরের ঘোরে বলা কথাটা যে সত্যি সেটা অনিকেত নিশ্চিত হয়ে গেল। অনিকেত এগিয়ে গিয়ে দেবদত্তাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। অনিকেত অনুভব করল বুকের কাছে জামাটা উষ্ণ তরলে ভিজছে। অনিকেত দেবদত্তার মাথায় আলতো করে হাত রেখে বলল, শান্ত হ, কাঁদিস না এমন ভাবে। দেবদত্তা কান্না জড়ানো গলায় বলল, আমি আর পারছি না। আমি কি একটুও ভালোবাসা ডিজার্ভ করি না? বলো না অনিকেত দা। সবাই নিজের ভালোবাসার মানুষকে পায়, আমি কেন পাই না বলো? একজনকেই তো ভালোবেসেছিলাম, কিন্তু সে অন্য কাউকে ভালোবেসেছে। তুইও তো শতদ্রুকে ভালোবাসিস, সেটা দেখে আমার কষ্ট হয়। এটা তুই কেন বুঝিস না? দেবদত্তা অবাক চোখে তাকালো। ভালোবাসি তোকে। তুই পারবি তো শতদ্রুর সাথে জীবন কাটাতে? ভালোবাসি না আমি। কাকে? আমাকে নাকি শতদ্রুকে? দেবদত্তা এবার বুঝতে পারল অনেকে তোর সাথে মজা করছে। তোমাকে ভালোবাসি না আমি। কথাটা বলে অনিকেতের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে আবার অনিকেত দেবদত্তাকে টেনে নিয়ে দেবদত্তার গলায় মুখ ডুবিয়ে দেয়। উষ্ণ ঠোঁটের স্পর্শে শিহরিত হয়ে অনিকেতের কাঁধ খামচে ধরে। এবার মেয়েকে নিয়ে আসুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে যে। লাল বেনারসি পরিহিত দেবদত্তাকে অপূর্ব লাগছে। পিঁড়ি করে 7 পাক ঘুরে অনিকেতের সামনে এসে দাঁড়ায়। অনিকেত উদ্বিগ্ন হয়ে দেবদত্তার দিকে তাকিয়ে আছে। এবার পান পাতাটা সরাও। পুরোহিত মশাইয়ের কথায় দেবদত্তা পান পাতা সরিয়ে চোখ তুলে তাকালো। অনিকেতের সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল দেবদত্তা। দেবদত্তার দিক থেকে অনিকেত চোখ ফেরাতেই পারছে না। কি মায়াবী লাগছে মুখটা। এইভাবেই শুভ দৃষ্টি সম্পন্ন হলো ওদের। পরের সব রিচুয়ালস ভালোভাবে মিটে গেল। সময় এলো সিঁদুর দানের। কুনকে ভরা সিঁদুর পুরোহিত মশাই তুলে দিলেন অনিকেতের হাতে। অনিকেত কুনকে ভরা সিঁদুর তুলে দিল দেবদত্তার সিঁথিতে। অনিকেতের নামের সিঁদুর দেবদত্তার সিঁথিতে। এই অনুভূতি একবারই হয়। আর দেবদত্তা চোখ বন্ধ করে সাদরে গ্রহণ করল জীবনের এই পরিবর্তনকে। পিছন থেকে লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দিল দেবদত্তার মাস্তুত বোন। কেউ লক্ষ্য করল না কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল দেবদত্তার চোখ থেকে।
ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ঠিক কতটা আনন্দ সেটা যে পায় সে ছাড়া কেউ জানে না। উফ, তোমরা সবাই সরো দেখি, আমার পাপা আর মাম্মামের বিয়েটা দেখতে পেলাম না যে। ঋষিতা সবাইকে ঠেলে অনিকেত আর দেবদত্তার মাঝে এসে দাঁড়ালো। ওর কথা শুনেই সবাই হো হো করে হেসে উঠল। এই তোমরা হাসছো কেন গো? আমি কি বললাম? দেবদত্তা ঋষিতাকে নিজের কোলের ওপর বসিয়ে বলল, ঠিক তো, তোমরা কেন হাসছো? মাম্মাম, তোমাকে কি সুন্দর লাগছে গো। আজ থেকে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকবে তো? হ্যাঁ সোনামা, আজ থেকে তোমার মাম্মাম আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। ইয়ে, কি মজা! মাম্মাম এবার থেকে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। ইয়ে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য, গল্প পাঠে রৌনক, বিভিন্ন চরিত্রে দেবাঞ্জন, তৃষা, পূজা, ঝিনুক, রাজ, অরিত্র, সৃষ্টি, রূপসা ও আমি সূর্য। শব্দগ্রহণে সূর্য, আবহে অরিত্র, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।